প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসের শেষের দিকে আমরা গাঢ় দ্রবণ এবং লঘু দ্রবণ নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের মোলারিটি নিয়ে সংক্ষেপে বলে এসেছিলাম এবং দেখে এসেছিলাম যে মোলারিটি অর্থাৎ কোনো একটি দ্রবণের 1 লিটারে যে নির্দিষ্ট মোল পরিমাণটা দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয় এবং আমরা ডেসিমোলার, সেমিমোলার, মোলার এদের কথাটা জেনে এসেছিলাম। আমি সংক্ষেপে শেষ দিনের পড়াটা আরেকবার রিভিউ করছি, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আমি একটু সংক্ষেপে বলে রাখি আমরা কি কি বিষয় জেনে এসেছিলাম, কারণ আজকে আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতকরণটা শিখব। আমরা প্রথমে জেনে এসেছি যে মোল কাকে বলে। মোল বলতে আমরা জানি যে গ্রামে প্রকাশিত যে আণবিক ভরটা তাকেই মোল বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা পদার্থের ক্ষেত্রে, যেমন আমরা যদি নাইট্রোজেন গ্যাসের কথা চিন্তা করি, নাইট্রোজেন গ্যাসের আণবিক ভরটা কত? 28। 28 এর শেষে আমরা যদি গ্রাম শব্দটা যোগ করি তাহলে সেটা কত হবে? 28 গ্রাম। এটাই হচ্ছে 1 মোল নাইট্রোজেনের ভর। তার মানে বুঝতেই পারছো যে কোনো একটা পদার্থের আণবিক ভরটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করি সেটাই হয়ে যায় তার মোল পরিমাণ অথবা গ্রাম আণবিক ভর। আর ঘনমাত্রা কি ছিল? ঘনমাত্রা বা ঘনত্ব বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একক আয়তনে দ্রবীভূত দ্রবের যে পরিমাণটা সেটাই বলা হয় তার ঘনমাত্রাটা। এখন ঘনমাত্রা আমরা বিভিন্ন একক দিয়ে চিন্তা ভাবনা করে থাকি, যেমন এই ক্লাসে তোমরা শিখবে মোলারিটি দিয়ে আমরা ঘনমাত্রাকে নির্ধারণ করছি। পরবর্তী ক্লাসগুলোতে অর্থাৎ তুমি যখন উচ্চ মাধ্যমিকে যাবে সেখানে তুমি পিপিএম বা শতকরায় কোনো একটা ঘনমাত্রাকে প্রকাশ করতে শিখবে। আমরা মোলারিটির সংজ্ঞা দেখে এসেছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে বিদ্যমান দ্রবের মোল পরিমাণকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তাহলে খেয়াল করে দেখো, মোলারিটিকে আমরা প্রকাশ করে এসেছি দ্রব ডিভাইডেড বাই দ্রবণ, এবং দ্রবটা হতে হবে কোন এককে? মোল এককে। আর দ্রবণের এককটা হতে হবে, যেহেতু দ্রবণটা কি আয়তন ব্যবহার করছি আমরা, সেটা হবে লিটার এককে। আয়তন হচ্ছে লিটার, এখানে আমরা আয়তন হিসেবে লিটার এককটাকে ব্যবহার করছি। আর লিটারটা কি? লিটারটা হচ্ছে আয়তনের একক। আয়তনের এরকম আরো কিছু একক রয়েছে, যেমন মিলিলিটার কিংবা সিসি কিংবা মিটার কিউব। তো ওই এককগুলো ভিন্ন। মোলারিটি প্রকাশের ক্ষেত্রে আমাদের সবসময় লিটার এককটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো, কোনো একটা পদার্থের যখন মোলারিটি তুমি বের করছো তাহলে তার একক আয়তনে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, বা একদম ডিটেইলড অবস্থায় বলতে গেলে যে 1 লিটারে কত মোল দ্রব্য দ্রবীভূত আছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে তার এককটা কি হবে? তার এককটা হবে মোল পার লিটার। এখন এই মোলারিটিকে বা মোল পার লিটারকে সংক্ষেপে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বাংলায় বলা হয় মোলার। অর্থাৎ কোনো একটা পদার্থের ঘনমাত্রাটা যদি 1 মোল পার লিটার হয় সেটাকে সংক্ষেপে 1 মোলার বলা হয়ে থাকে, অর্থাৎ 1m বলা যায় অথবা 1 মোলার বলা যায়। এবং এই সংক্রান্ত আলোচনা আমি গত ক্লাসে দেখে এসেছিলাম যে কোনো একটা দ্রবণ যদি 1 লিটারের হয়, সেই 1 লিটার দ্রবণে যখন 1 মোল দ্রব্য থাকবে তার ঘনমাত্রাটা কত হবে? এইখানে আমি যদি মানটা বসাই বা এখানে যদি আমি মানটা বসাই, তার ঘনমাত্রাটা হবে 1 মোল পার লিটার, যেটাকে আমি লিখবো কি? 1 মোলার। এটাকে তুমি 1 ক্যাপিটাল এম। সবসময় খেয়াল রাখবে যে মোল আর মোলার কিন্তু এক জিনিস নয়। আমরা এই জিনিসটা প্রায় সময় ভুল করি, সেটা হচ্ছে মোল আর মোলার, এই দুটো কিন্তু এক জিনিস নয়। তুমি একটু আগে মোলের ডেফিনেশন দেখে এসেছো যে মোল আমরা কাকে বলছি, আর মোলারটা কি? মোলারটা হচ্ছে একটা ঘনমাত্রার একক, এবং 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে শুধুমাত্র তুমি সেটাকে 1 মোলার বলতে পারবে। তাহলে আমরা এটাকে বলছি 1 মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। তাহলে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয় বা 1m হয় সেটাকে আমরা মোলার দ্রবণ বলবো। আবার কোনো 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তার ঘনমাত্রাটা কি? এখানে আমরা মানটা বসিয়ে দেখতে পারি যে উপরের সূত্রটাতে আমরা যদি এই মানটা বসাই তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করে দেখো। দ্রব্য কত? 0.1 মোল, আর দ্রবণ কত? 1 লিটার। তাহলে এটা হবে কত? 0.1 মোলার। তাহলে খেয়াল করো, নিচে আমি এই জিনিসটাই লিখেছি যে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি হচ্ছে 0.1 মোলার, বা এটাকে বলা হচ্ছে ডেসিমোলার দ্রবণ। যখন কোন একটা দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার হবে সেটার নাম হচ্ছে ডেসিমোলার দ্রবণ।
সংক্ষেপে মনে রাখতে হবে। এবং সর্বশেষে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, এই সূত্রে আবার তুমি এখানে 0.5 মোল 1 লিটার মান বসালে তুমি রেজাল্টটা পাবে 0.5ই, তার মানে 0.5 মোলার দ্রবণ। কোন একটা দ্রবণের ঘনমাত্রা এরকম 0.5 মোলার হলে সেই দ্রবণটার নাম দাঁড়ায় সেমি মোলার দ্রবণ। তাহলে ধরো কোনো একটা গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমি তোমাকে বলে দিলাম যে আমি একটা ডেসিমোলার দ্রবণ নিয়ে কাজ করছি, আমি ঘনমাত্রাটা দিয়ে দিলাম না, তাহলে তুমি কি এই নাম দেখেই বুঝতে পারবে যে আমার এখানে যে দ্রবণটার কথা বলা হচ্ছে তার ঘনমাত্রাটা হচ্ছে 0.1 মোলার অথবা 0.1 মোল পার লিটার। আশা করি তোমরা মোলারিটি সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসছি পরের টপিকটাতে, বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতি। আমাদের ল্যাবরেটরিতে সেমি মোলার, ডেসিমোলার কিংবা মোলার দ্রবণ প্রস্তুত করার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে, এবং বিভিন্ন মোলারিটির এই দ্রবণ প্রস্তুত করাটা কিন্তু অত্যন্ত সহজ কাজ। কিন্তু এই সহজ কাজটা কঠিন হয়ে যাবে যদি তুমি এক্সাক্ট যে স্টেপগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ফলো না করো। তাহলে চলো আমরা দেখে নেই যে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করতে গেলে আমাকে কি কি ধাপ বা কি কি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমেই একটি নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাস্ক বাছাই করতে হবে। এটাকে আয়তনিক ফ্লাস্ক বলা হয় অথবা কখনো কখনো আয়তন মিতিক ফ্লাস্কও বলা হয়। তো নির্দিষ্ট আয়তনের আয়তন মিতিক ফ্লাস্কগুলো বা আয়তনিক ফ্লাস্কগুলো দেখতে এরকম। তোমরা যারা ইতিমধ্যে কেমিস্ট্রি ল্যাবে প্রবেশ করেছো, তোমরা ইতিমধ্যে এই ধরনের গোলতলি কিছু ফ্লাস্ক দেখেছো, যেগুলোকে আমরা বলছি কি আয়তনিক ফ্লাস্ক বা আয়তন মিতিক ফ্লাস্ক। এই গোলতলি ফ্লাস্কগুলোর প্রতিটির একটি নির্দিষ্ট আয়তন রয়েছে, অর্থাৎ এই বড় ফ্লাস্কটা তার একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, এই মাঝারিটার একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, এই ছোটগুলোরও নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং আয়তনটা বেশিরভাগ ক্ষেত্রে মিলিলিটার এককে প্রকাশ করা হয়ে থাকে। এখানে দেখো প্রতিটা আয়তনিক ফ্লাস্কের গায়ে কিন্তু তাদের এই আয়তনের পরিমাণটা দেয়া আছে, কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমরা একটু পরের ছবিটা লক্ষ্য করি। পরের ছবিটাতে, এর আগের ছবিটাতে আমরা কাঁচের আয়তনিক ফ্লাস্কগুলো দেখলাম, এবার আমরা দেখব প্লাস্টিকের যে সকল আয়তনিক ফ্লাস্ক সেগুলো। এখানে আমার নামগুলো খুব সুন্দরভাবে, এখানে তার পরিমাণটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যেমন দেখো এটার আয়তন হচ্ছে কত, এটা হচ্ছে 25 ml এর একটা আয়তনিক ফ্লাস্ক। তার পরেরটা 100 ml, এটা 250 ml এর, এটা 500 ml, এটা 1000 ml বা 1 লিটার। এবার একটা জিনিস খুব সূক্ষ্মভাবে তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে একটা দাগ দেয়া রয়েছে, তাই না? নীল রঙের একটা দাগ, প্রতিটাতেই রয়েছে এরকম একটা নীল রঙের দাগ। এই দাগটা কি মূলত? চলো তাহলে আমরা এই দাগের ব্যাখ্যাটা একটু খেয়াল করি। এই দাগটা হচ্ছে, তুমি যদি এই আয়তনিক ফ্লাস্কটা কোনো একটা তরল পদার্থ দিয়ে পূর্ণ করো, তুমি এই পর্যন্ত পূর্ণ করলে, তারপরে উপরে আসতে আসতে যখন এই দাগ পর্যন্ত পূর্ণ করবে তাকে, তখনই শুধুমাত্র সে 25 ml আয়তনটা নির্দেশ করে। তুমি যদি আরো উপরে চলে যাও, এই পর্যন্ত করো, তখন কিন্তু 25 ml এর চেয়ে বেশি হয়ে যাবে সেটা। পাশের এই 100 ml ফ্লাস্কটার দিকে লক্ষ্য করি, যখন আমি এই দাগটা পর্যন্ত কোনো একটা তরল দিয়ে পূর্ণ করব, তখন সেটা হবে 100 ml আয়তনের তরল। আবার এটার ক্ষেত্রেও তাই, এখানে আমরা দাগ দেখতে পাচ্ছি। আবার 500 ml এর ক্ষেত্রেও এখানে একটা সূক্ষ্ম দাগ দেখতে পাচ্ছি। 1000 ml বা 1 লিটারের ক্ষেত্রেও এই সূক্ষ্ম দাগটা দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে এই দাগের উপরেও নয় নিচেও নয়, বরং এই দাগ বরাবর আমি যখন তরল দ্বারা পূর্ণ করব, তখনই আমি তার সঠিক আয়তনটা বা পরিমাপটা পাবো। বাজারে বিভিন্ন আয়তনের আয়তনিক ফ্লাস্ক পাওয়া যায়, 25 ml, 50, 100 কিংবা 250, 500 বা 1000 ml এর। তো তোমার পরীক্ষার প্রয়োজনে যেই আয়তনের ফ্লাস্কটা প্রয়োজন, তুমি অবশ্যই সেটাই বাছাই করবে। কারণ কাছাকাছি আয়তনের ফ্লাস্ক, ধরো তোমার কোনো একটা পরীক্ষা করতে তোমার 90 ml তরল পদার্থ লাগবে, তখন তুমি কোনটি বাছাই করবে? অবশ্যই 100 ml এর ফ্লাস্কটি তুমি বাছাই করবে, এতে করে তুমি একটা ক্লিয়ার হিসাব পাবে। আর এখানে তাহলে 100 ml এর ফ্লাস্কে 90 ml কিভাবে ঢালবো? তখন আমরা অন্যান্য একটা যন্ত্র ব্যবহার করি বা অ্যাপারেটাস ব্যবহার করি, সেটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার। সেই মেজারিং সিলিন্ডারে বিভিন্ন ml এ দাগ কাটা থাকে, ওই অনুযায়ী তরল আমরা নিয়ে এখানে ফানেলের মাধ্যমে ঢেলে দেব। তাহলে প্রথম ধাপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাস্ক বাছাই করব কোনো একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ প্রস্তুত করতে গিয়ে। দ্বিতীয় ধাপটা হচ্ছে, যে পদার্থের দ্রবণটা তৈরি করতে হবে সেই পদার্থের নির্দিষ্ট পরিমাণ ওজন করে নিয়ে আয়তনিক ফ্লাস্কে ঢেলে দিতে হবে। ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ তৈরি করতে চাও,
এখন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড এবং পানির প্রয়োজন। তাহলে সোডিয়াম ক্লোরাইডটা তুমি কিভাবে পরিমাপ করবে? আমাদের পরিমাপের জন্য এখন কেমিস্ট্রি ল্যাবগুলোতে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা ডিজিটাল ব্যালেন্সের ছবি দেখতে পাচ্ছি। আমরা সবাই এই ধরনের ডিজিটাল ব্যালেন্স দেখে এসেছি, কেমিস্ট্রি ল্যাবে না দেখলেও আমরা বিভিন্ন দোকানে, বিভিন্ন কনফেকশনারিতে কিংবা বাজারে এই ডিজিটাল ব্যালেন্সগুলো দেখতে পাই। আমাদের কেমিস্ট্রি ল্যাবের সাথে এই বাজারে ব্যবহৃত ডিজিটাল ব্যালেন্সগুলোর পার্থক্যটা কোথায়? আমরা বাজারে যেগুলো দেখি সেগুলো দশমিকের পর 2 ঘর সর্বোচ্চ প্রদর্শন করে, কারণ তুমি যখন বাজারে আলু কিংবা পেঁয়াজ কিনতে যাবে তোমার কি খুব বেশি সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের কেমিস্ট্রি ল্যাবে খুব সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়। এজন্য আমাদের কেমিস্ট্রি ল্যাবগুলোতে দশমিকের পরে 2 ঘর রিডিং নেওয়া যায় কিংবা দশমিকের পর 4 ঘর রিডিং নেওয়া যায় এমন ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়ে থাকে। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবে যে বাজারের যে ডিজিটাল ব্যালেন্স গুলো ব্যবহার করা হয় বা বিভিন্ন দোকানে, সেগুলো চারপাশে এরকম কাঁচ দিয়ে ঘেরা দেওয়া থাকে না, কিন্তু আমাদের কেমিস্ট্রি ল্যাবের গুলোতে কাঁচ দিয়ে ঘেরা দেওয়া থাকতে হবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যাতে এই যে প্ল্যাটফর্মটা খুব সহজে নোংরা না হয়, এছাড়াও বাতাসের যাতে প্রভাব না থাকে, কারণ অনেকগুলো কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলোতে আমাদের খুব সূক্ষ্ম বা খুবই নগণ্য পরিমাণে পদার্থ বা কেমিক্যাল ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে যাতে বাতাসের তারতম্যের কারণে ওজনে এখানে হেরফের না চলে আসে কিংবা আমাদের এটা কম পরিমাণে নোংরা হয়। এবার তুমি কোনো একটা পদার্থকে কিভাবে ওজন করবে খেয়াল করে দেখো। এখানে একটা ছোট পাত্র, সাদা রঙের একটা পাত্র ব্যবহার করা হয়েছে, তার উপরে কিছু পাউডার দেখানো হচ্ছে। এখানেও তাই, একটা সাদা রঙের পাত্র, তার উপরে কিছু পাউডার ব্যবহার করা হচ্ছে বা দেখানো হচ্ছে। তুমি যখন এই পাত্র সহ ওজন করবে, তুমি কি শুধু কেমিক্যালটার ওজন পাবে? না, তুমি কিন্তু কেমিক্যাল যোগ পাত্রটার ওজন পাবে একসাথে, তাই তো? তাহলে এখানে আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে একটা পদ্ধতি অনুসরণ করতে পারি। কি সেই পদ্ধতিটা? এই পদ্ধতিটার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ওজন নেব, সেটা হচ্ছে কি আমাদের যে খালি পাত্রটা তার ওজন। তাহলে এখানে আমাদের যে খালি পাত্রটা তার ওজন একটা তুমি নিতে পারো, যেটাকে তুমি বলো W1। এরপরে তুমি আরেকটা জিনিস যেটা হচ্ছে পাত্র যোগ দ্রব, তার একটা ওজন নিতে পারো, দুইটা ওজন। তাহলে শুধু দ্রবের যে ওজনটা বা পদার্থের ওজনটা সেটা বের করতে গেলে তোমাকে কি করা লাগবে? W2 মাইনাস W1 করা লাগবে। এতে করে কি হবে, তুমি পাত্র প্লাস দ্রবের যে ওজনটা সেটা থেকে যখন খালি পাত্রের ওজনটাকে বাদ দিবে, তুমি কি পাবে? তোমার যতটুকু পদার্থের দরকার সেটা তুমি হিসাব করে নিতে পারবে। এটা একভাবে আমরা পদার্থের ওজন করতে পারি। আরেকটা ধরন রয়েছে, কি সেটা? আমরা একটু মুছে দিই এটা। আরেকটা ধরন হচ্ছে পরবর্তীটা, এই পদ্ধতিটা। এই পদ্ধতিটাতে খেয়াল করে দেখো যে আমি যখনই, আমরা প্রথম চিত্রটাতে প্রথমে লক্ষ্য করি, এখানে প্ল্যাটফর্মটার উপরে বা পাটাতনটার উপরে আমি একটা গ্লাস বিকার নিয়েছি। এই বিকারের একটা নির্দিষ্ট ওজন আছে এবং সেই ওজনটা দেখাচ্ছে কত? 32.68 গ্রাম। এবার যদি তুমি এখানে কোনো সোডিয়াম ক্লোরাইডের দানা এখানে নাও অল্প পরিমাণে, এই ওজনটা কি বেড়ে যাবে, তাই তো? তাহলে তুমি আমাদের বিকার এবং সেই পদার্থের ওজন থেকে খালি বিকারের ওজনটা বাদ দিলে সেটা করতে পারো। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে কি, তুমি বিকারটা দিয়ে দিলে, এখানে দেওয়ার পরে এখানে একটা অপশন থাকে। প্রথমে সে কি করবে? বিকারের ওজনটা প্রদর্শন করবে। এরপর এখানে একটা অপশন থাকে যেটা নাম হচ্ছে জিরো অপশন অথবা টেয়ার অপশন। এই জিরো বা টেয়ার অপশনটাতে তুমি যখনই প্রেস করবে, দেখো প্রেস করার পরে কি ঘটনা ঘটছে। এটা হচ্ছে প্রেস করার পরের চিত্র, রিডিংটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখন তুমি পাত্রে এখানে যে পাটাতনের উপরে যে বিকারটাকে রেখেছো, বিকারটাকে রাখার পরে টেয়ার প্রেস করার পরে এখন কি তোমার এই প্ল্যাটফর্মটার উপরে ওজন যেটা সেটা হচ্ছে 0। তার মানে এখন যদি তুমি সোডিয়াম ক্লোরাইড দাও, এখানে তুমি ডিরেক্টলি সোডিয়াম ক্লোরাইডের ভরটাই পেয়ে যাবে। তুমি ধরো বাজারে 1 কেজি আপেল কিনতে গেলে, তো আপেল বিক্রেতা তিনি কি করেন? আপেল যখন ওজন করেন তিনি কোনো একটা ঝুড়ি কিংবা কাগজের প্যাকেটের উপর ওজন করেন। তুমি যদি চাও ওজনটা সঠিক পরিমাপ দেখতে, তুমি আপেলওয়ালাকে বললে যে আপনি কি ঝুড়ির ওজনটা বাদ দিয়েছেন, তখন খেয়াল করবে তিনি একটা বাটন প্রেস করেন, এটাই হচ্ছে সেই জিরো বা টেয়ার বাটনটা। তখন কি হয়? ঝুড়ি, যেটা খালি ঝুড়িটা মেশিনের উপরে রাখা ছিল, সেটা সহ ওজনটা 0 হয়ে যায়। তার মানে জিরো থেকে আবার স্টার্ট হয় এবং সেখানে তুমি দেখতে পাবে যে তিনি 4, 5টা বা 6টা আপেল উঠালেন। এবার শুধুমাত্র আপেলের ওজনটাই তুমি পাচ্ছ। তাহলে বুঝতেই পারছো যে
এই ডিজিটাল ব্যালেন্সে আমাদের টেয়ার বা জিরো অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা বাটন। এতে করে তোমাকে বিয়োগ করে পদার্থের ওজনটা বের করতে হয় না। তুমি কোনো একটা বিকার কিংবা গোলতলি ফ্লাস্ক কোনো একটা অ্যাপারেটাসকে এখানে রাখার পরে তার ওজনটাকে জিরো করে দিলে টেয়ার প্রেস করে, এই যে জিরো হয়ে গেল। এবার তুমি এখানে যেই লিকুইডটা বা যেই সলিডটাই নেবে তার ওজনটা ডিরেক্ট এই মিটারে বা এই রিডিংয়ে প্রদর্শিত হবে। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ, যেখানে আমরা পদার্থের দ্রবণ তৈরি করার সময় ওই নির্দিষ্ট পদার্থটার পরিমাণটা ওজন করে তারপরে আয়তনিক ফ্লাস্কে ঢেলে নেব। 3 নম্বর ধাপটা হচ্ছে যে আয়তনিক ফ্লাস্কের মধ্যে খানিকটা পানি যোগ করে ঝাঁকিয়ে ওই পদার্থের দ্রবণটা তৈরি করতে হবে। তাহলে আমরা ছবিটা একটু দেখে নিই। এখানে কি করা হচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা ওয়াশ বোতল। এই ওয়াশ বোতলে তুমি যদি এই জায়গাটাতে চাপ দাও তাহলে এই নল দিয়ে পানি গিয়ে বিকারে আসবে। তারপরে তুমি বিকার থেকে সহজেই এখানে তোমার যে গোলতলি ফ্লাস্কের মুখটা সেখানে একটা ফানেল বা চোঙ রেখে দিলে তারপরে তুমি নির্দিষ্ট পরিমাণের পানি সেখানে ঢালছো। পানিটা তুমি পূর্বে থেকে মেপে নিতে পারো, অথবা তুমি যখনই এটা ভর্তি করছো তখনই ধীরে ধীরে পানির লেভেলটা উপরের দিকে উঠতে থাকবে। যখনই এই দাগ পর্যন্ত আসবে, এই দাগ পর্যন্ত আসলেই বুঝে যাবে কি এটা 100 ml আয়তন প্রদর্শিত করছে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে যখনই তুমি দাগ পর্যন্ত ফিল আপ করবে পানি দিয়ে, তুমি বুঝবে যে এই আয়তনিক ফ্লাস্কটা বা আয়তনমিতিক ফ্লাস্কটাতে 100 ml এর একটা দ্রবণ হয়েছে। আর এখানে ভিতরে কে আছে? ভিতরে সোডিয়াম ক্লোরাইডের, যেহেতু উদাহরণ ভাইয়া দিচ্ছিলাম, সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এবার আমাদের কাজ কি শেষ? না, আমাদেরকে এই আয়তনিক ফ্লাস্কের মধ্যে যে খানিকটা পানি যোগ করলাম, ধরো তুমি এই পর্যন্ত পানি যোগ করলে, যোগ করার পরে একটু ঝাঁকিয়ে নেবে যাতে এইখানকার অংশটা দ্রবীভূত হয়। তারপরে ধীরে ধীরে আরো পানি দেবে, দেওয়ার পরে একটা মুহূর্তে গিয়ে 100 ml পানিটা তোমার চলে আসবে, মানে পুরো যে এখানে দ্রবণটা তার পরিমাণটা 100 ml হয়ে যাবে। এরপরে তুমি আরেকবার ঝাঁকিয়ে নিতে পারো এবং খেয়াল রাখবে যাতে কোনোভাবেই তোমার অ্যাড করা, তুমি যেই পানিটা যোগ করছো, এই যোগ করা পানিটা যাতে কখনোই এই দাগটাকে অতিক্রম করে উপরে চলে না যায় কিংবা দাগ থেকে নিচে না থাকে। অর্থাৎ এই দাগ পর্যন্তই আমাদেরকে এটা কি ফিল আপ করতে হবে, তাহলেই তুমি 100 ml এর দ্রবণটাকে পাবে। এবং অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভালো করে দ্রবটা সেই আমাদের দ্রাবকটার মধ্যে মিশ্রিত হয়। তাহলে এই ছিল আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ কিভাবে প্রস্তুত করতে পারি। এখানে আমরা আবার 3টা ধাপকে একসাথে দেখতে পাচ্ছি যে প্রথমে নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাস্কটাকে বাছাই করতে হয়, এরপরে যেই পদার্থের দ্রবণটা তৈরি করব তার নির্দিষ্ট ওজন করে নিই আমরা ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে। এর পরবর্তীতে সেই জিনিসটাকে ওজন করে আয়তনিক ফ্লাস্কে আমরা ঢেলে নেই, তারপরে আয়তনিক ফ্লাস্কে খানিকটা পানি যোগ করে ঝাঁকিয়ে আমরা সেই পদার্থের দ্রবণটা প্রস্তুত করে ফেলি। তো এই ছিল আমাদের থিওরিটিক্যাল কিছু বা তাত্ত্বিক কিছু আলোচনা, কিভাবে তুমি প্রসেসটা কন্টিনিউ করবে, কিভাবে তুমি বিভিন্ন মোলারিটির দ্রবণটা প্রস্তুত করবে। কিন্তু তুমি কিন্তু জানো না যে কোনো একটা নির্দিষ্ট ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে আর কত ml পানি লাগবে। এই হিসাব নিকাশটা আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতির যেই গাণিতিক অংশটুকু রয়েছে বা হিসাব নিকাশের অংশটুকু রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং কয়েকটা গাণিতিক সমস্যাও সমাধান করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।